এক দক্ষ রাক্ষস। পার্ট 3। আগের পর্বে আপনারা বিক্রম ও রেবতীর প্রথম সাক্ষাতের গল্প দেখেছেন, কিন্তু তাদের করা একটি ভুলের কারণে তাদের প্রথম সাক্ষাৎকার একটি ভয়ঙ্কর রাতে পরিণত হয় এবং তাদের সামনে একটি হৃদয় বিদারক দৃশ্য উন্মোচিত হয়। তারপর ওই নির্জন স্টেশন থেকে কখন বিক্রম রেবতীর কাছ থেকে হারিয়ে যায় তা সে নিজেও বুঝতে পারে না। চলুন এবার পরবর্তী অংশ দেখে নেওয়া যাক। কুয়াশাচ্ছন্ন বনের মধ্যে রেবতীর চিৎকার পুরো জঙ্গলকে কাঁপিয়ে তোলে। তারপর সর্বত্রে নীরবতা ছেয়ে যায়। পাখিরাও তাদের ডানা জড়ো করতে ব্যস্ত হয়ে পড়ে, আর বাদুড়ের ঝাঁকগুলোও নিজ নিজ বাড়ির দিকে ছুটে যেতে শুরু করে। এসব বিষয়ে অজান্ত রেবতী তার চোখ দিয়ে আগুনের বৃষ্টি ঝরাচ্ছে। তার আশেপাশের জায়গাগুলো এমনভাবে আগুনে জ্বলছিল যে কুয়াশায় গায়েব হয়ে চারদিকে আলো ফুটে উঠেছিল। রেবতী তার রাগের আগুন সবকিছু ধ্বংস করার আগেই এক গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে, আর এতে রেবতীর গরম হতে থাকা নিঃশ্বাসগুলো একদম শান্ত হয়ে যায়। আকাশে বজ্রপাত শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে নিচে নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে স্পর্শ করে। তার ঠিক পরেই রেবতীর সামনে একটি রহস্যময় আলো জ্বলে ওঠে। তারপর তার ভেতর থেকে বিশাল আকৃতির একটি হাত আর একটি পা বেরিয়ে আসে আর জোরে গর্জন দিয়ে ওঠে। তাকে দেখেই রেবতী তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর তার দুই হাত জোর করে ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে শুরু করে। আমাকে আমাকে মাফ করে দিন গজরাজ। আমি এই প্রকৃতিকে নষ্ট করতে চাই না, কিন্তু কি করব? আমি অসহায়। আমার ভালোবাসার মানুষটাকে কেউ। রেবতী এইটুকু বলতেই গাজরাজ গর্জন করে ওঠে। তারপর তার সুরটাকে ঘুরিয়ে ঝলমলে আগুনের দিকে ইশারা করে। তারপর গাজরাজ নিজেও সেই অলৌকিক আলোর সাথে মিশে অদৃশ্য হয়ে যায়। একদিকে বৃষ্টির ফোঁটা জঙ্গলের আগুন নিভিয়ে দিচ্ছিল এবং আরও একবার চারদিকে অন্ধকার ছেয়ে গিয়েছিল। অন্যদিকে স্টেশন মাস্টারের ঘর থেকে বের করে আনা ইমার্জেন্সি লাইটটাও বৃষ্টির পানিতে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু রেবতী এসব জিনিস দেখেও থামার নাম নিচ্ছিল না। সে যে কোনো মূল্যে তার ভালোবাসার বিক্রমকে সহি সালামতে ফিরে পেতে চাইছিল। তাই সে আর কোনো কিছু না ভেবেই উঁচু নিচু পাহাড়ে জ্বলজ্বল করা অগ্নিকুণ্ডের পিছনে ছুটে গেল। বেশ খানিকক্ষণ ছোটাছুটির পর রেবতী জঙ্গলের মাঝে স্টেশন মাস্টারের জামা কাপড় দেখতে পায়, আর তার ঠিক পাশেই জোনাকির দলগুলো ছিল, যেগুলো কিনা রেবতীকে দেখা মাত্রই সেখান থেকে গায়েব হয়ে যায়। রেবতী বুঝতে পেরে গিয়েছিল বিক্রম তার আশেপাশেই আছে, আর সে ওই স্টেশন মাস্টারের খপ্পরে পড়েছে। এমন সময় রেবতী ঝোপের অপর পাশে কিছু একটা দেখতে পায়। ভালোভাবে দেখার জন্য রেবতী যখনই ঝোপঝাড় সরায়, তখনই ঝোপের ওপাশে একটা নেকড়ে রেবতীর উপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা আক্রমণে রেবতী মাটিতে পড়ে যায়, আর নেকড়ে তার উপর উঠে যায়। নেকড়ে তার ধারালো দাঁত দিয়ে রেবতীকে ছিঁড়ে খেতে চাইছিল, কিন্তু রেবতীও ওই নেকড়েটার গলা এমনভাবে চেপে ধরে রেখেছিল যে নেকড়েটা কোনোভাবেই তার কাছে যেতে পারছিল না। কিন্তু নেকড়ে তার ধারালো নখগুলো দিয়ে বারবার রেবতীর উপর আক্রমণ করেই যাচ্ছিল। রেবতীও সুযোগ বুঝে পাশে পড়ে থাকা একটা কাঠ উঠায়, আর সেটা নেকড়ের ঘাড়ে বসিয়ে দেয়, আর নেকড়ে সেখানেই ছটফট করতে শুরু করে। রেবতী ওই নেকড়েটার গলায় এমনভাবে কাঠ ঢুকিয়ে দিয়েছিল যেন নেকড়েটা ছটফট করা ছাড়া নিজের মুখ থেকে আর একটা শব্দও বের করতে পারছিল না। তাই রেবতী সেই নেকড়ের কথা চিন্তা না করে ঝোপের ওপাশে কি আছে তা দেখার চেষ্টা করে। সেখানকার দৃশ্য দেখে রেবতীর পুরো শরীর কেঁপে ওঠে, কারণ বিক্রমের হাত বাঁধা ছিল আর তাকে একটা গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তার ঠিক নিচে একটি অগ্নিকাণ্ড জ্বলছিল, আর সেই অগ্নিকুণ্ডের সামনে সেই কুৎসিত স্টেশন মাস্টার অর্ধনগ্ন অবস্থায় বসেছিল। সে হাতে হাতে একটা ভুডু পুতুল ধরে রেখেছিল আর বিড়বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করছিল। স্টেশন মাস্টারের চারদিকে আবৃত বৃত্তাকার রেখা, থালায় রাখা সিঁদুর, আর তার ঠিক সামনে বড় একটা তলোয়ার দেখে রেবতী বুঝতে পেরে যায় স্টেশন মাস্টার বিক্রমের বলি চড়ানোর জন্য পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু বিক্রমকে বাঁচানোর জন্য রেবতী খুব করে চেষ্টা করেও বৃত্তের ওপাশে যাওয়ার সাহস পাচ্ছিল না, কারণ স্টেশন মাস্টারকে চারদিক দিয়ে নেকড়ের দলেরা ঘিরে রেখেছিল। এমন সময় রেবতীর মাথায় একটা বুদ্ধি আসে। সে করাতে থাকা নেকড়ের গলা থেকে সেই কাঠটা উঠিয়ে নেয়। কাঠটা বের করে নিতেই নেকড়ে তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকি নেকড়ে পাহারা দেওয়া ছেড়ে দৌড়ে সেই নেকড়ের কাছে যায়। এরই মধ্যে রেবতীও সুযোগ বুঝে সোজা স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যায়।
একদিকে নেকড়েদের হৃদয় বিদারক বিলাপ চলছিল, তো অন্যদিকে স্টেশন মাস্টার নিজের সাধনায় মগ্ন হয়ে পড়েছিল। তার সাধনার প্রস্তুতি আর বিড়বিড় করে বলতে থাকা মন্ত্র শুনে রেবতী এইটুকু বুঝতে পেরে গিয়েছিল যে স্টেশন মাস্টার বিক্রমের দেহ দখল করতে চায়। তাই পরকায়ে প্রবেশের বিধির মাধ্যমে বিক্রমের শরীরে তার আত্মা প্রবেশ করাচ্ছে। সে তার পরিকল্পনা সফল করার আগেই রেবতী সেই ধারালো কাঠ দিয়ে তার পিঠে আঘাত করে, কিন্তু স্টেশন মাস্টারের উপর এই আঘাতের কোনো প্রভাবই পড়ে না। পুরো কাঠটা তার পিঠে ঢুকে যাওয়ার পরও ওই স্টেশন মাস্টার পিঁপড়ার কামড়ের মতো ব্যথা অনুভব করেনি, উল্টো সে এক রাক্ষসের মতো হাসতে শুরু করে। দেখা মাত্রই বুঝতে পেরে গিয়েছিলাম তুই সাধারণ মেয়ে না, তুই এক মায়াবী মেয়ে। যেভাবেই হোক তুই আমার কাছে পৌঁছেই যাবি। তাই আমি আমার শরীর থেকে আমার আত্মাকে আলাদা করে ফেলেছি। এখন সোজাই ছেলেটার শরীরে যাবে। এখন তুই আমার মাথা কেটে দিলেও আমার কিচ্ছু হবে না, বোকা মেয়ে। তার কথা শুনে রেবতীর গলা শুকিয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। রাগের বশীভূত হয়ে সে ওই কাঠটা তার পিঠ থেকে বের করে বারবার তার পিঠে আঘাত করতেই থাকে, কিন্তু তাতে সে দানব স্টেশন মাস্টারের কিচ্ছুই হয় না। তার শরীর থেকে রক্তের একটি ফোঁটাও বেরোলো না, বরং স্টেশন মাস্টার রেবতীর এই ব্যর্থতা দেখে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসতে শুরু করে। আয়, আমাকে মার। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছিস? আরে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এখানে এক্ষুনি তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষের বলি দেওয়া হবে, তুই শুধু দেখতে থাক। তার কথা শুনে রেবতী প্রচুর রেগে যায়। না না, তুমি এমন কিছু করবে না, তা না হলে আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিব। চেষ্টা করে দেখে নেবে। কথাগুলো বলে স্টেশন মাস্টার নিচের চোখ বন্ধ করে আবার সেই সাধনায় মগ্ন হয়ে ওঠে। রেবতীর চোখ আবার লাল হয়ে ওঠে, কিন্তু সে অনেক কিছু করতে চেয়েও কিছুই করতে পারছিল না। অবশেষে হতাশ হয়ে রেবতী হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর রাগে গজগজ করতে করতে হাতুড়ের কাঠটা সিঁদুরের থালের উপর ছুঁড়ে মারে। ওই কাঠটা উড়তে উড়তে ভুডুর গায়ের উপর পড়ে, আর এতে ভুডু সেখান থেকে একটু দূরে সরে গিয়ে পড়ে। আর ঠিক তখনই স্টেশন মাস্টার ভুডুর মতো মাটিতে পড়ে যায়। হঠাৎ করে এমনটা হতে দেখে রেবতীর মুখে হাসি ফুটে ওঠে, কারণ ওই স্টেশন মাস্টারের গোপন কথা তার সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। আর সে আর দেরি না করেই ভুডুটিকে নিজ হাতে তুলে নেয় আর মুচকি মুচকি হাসতে থাকে। এই মেয়ে, এটা তুই ঠিক করছিস না, ছেড়ে দে ওটা। ছেড়ে দেব? আগে বিক্রমকে নিরাপদে নিচে নামাও, তা না হলে এক ঝটকায় তোর মাথাটা ধর থেকে আলাদা করে দেব। আরে ওর কিচ্ছুই হয়নি, ও একটু বেহুশ হয়ে আছে। নে, এখন ওটা আমাকে দিয়ে দে। আচ্ছা, বিক্রম একদম ঠিক আছে? তাহলে তুই এখানে কি করছিস? যা ভাগ এখান থেকে। এই কথা বলেই রেবতী ওই ভুডুটাকে তার মুখের কাছে নেয় এবং ওটাকে কানের কাছে নিয়ে জোরে জোরে চিৎকার করে। এই আওয়াজে স্টেশন মাস্টারের মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়ে ওঠে। তারপর রেবতী ভুডুটিকে সেই জায়গায় ফেলে দেয় যেখানে নেকড়েদের দল কান্নাকাটি করছিল। ভুডু সেখানে পড়তেই স্টেশন মাস্টারও উড়তে উড়তে সোজা মাটিতে গিয়ে পড়ে। অন্যদিকে স্টেশন মাস্টারের রুমে শুয়ে শুয়ে রেবতী ক্রমশ বিক্রমের জ্ঞান ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। অনেক চেষ্টা করার পরও যখন বিক্রমের জ্ঞান ফিরে আসে, তখন রেবতী তাকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পর বিক্রম বিচলিত হয়ে বলতে থাকে, ওই স্টেশন মাস্টার একটা রাক্ষস, সে আমাকে উল্টো ঝুলিয়ে দিয়েছিল। কে কে তোমাকে উল্টো ঝুলিয়ে রেখেছিল বিক্রম? সারা রাত তো তুমি আমার বাহুতেই ছিলে। মানে আমরা সারা রাত এখানেই ছিলাম, স্টেশন থেকে বের হয়ে জঙ্গলে যাইনি? বিক্রম, তুমি তো আমাকে বিছানা থেকে উঠতেই দাওনি, তাহলে আমরা জঙ্গলে কিভাবে যাব? মনে হচ্ছে ওটা একটা খারাপ স্বপ্ন ছিল। হ্যাঁ, হয়তো স্বপ্নই ছিল, ঘুম হারাম করিয়ে দেওয়ার মতো স্বপ্ন ছিল। আর সারা রাত তুমি আমার ঘুম হারাম করে দিয়েছো, তার কি হবে? এখনো অনেক রাত বাকি, আমার কাছে আসো। এইটুকু বলে তারা দুজন আবার একে অপরের কাছাকাছি চলে যায়, আর স্টেশনে তাদের গরম নিঃশ্বাসের শব্দ বেজে ওঠে।
এরপর যখন তাদের দরজায় জোরে জোরে কিছু একটা টোকা পড়ে তখন তাদের ঘুম ভাঙে। বিক্রম যখন দরজা খুলে তখন ভোরের আলোয় তার চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে অস্পষ্ট নজরে সে দেখতে থাকে। তারপর সেই ব্যক্তি বিক্রমকে এমন একটি কথা শোনায় যা শুনে বিক্রমের পায়ের নিচের মাটি সরে যায়। বিক্রম কি স্টেশন মাস্টারের মৃত্যুর আসল রহস্য জানতে পারবে? কখনো কি আসল রেবতীর মুখোমুখি হতে পারবে? আর রেবতীর মধ্যে কি এমন শক্তি আছে যার দাপটে সে নিজের চোখ দিয়ে এমন আগুন বের করতে পারে? এই সব প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। জানার জন্য দেখতে থাকুন ডোডো টিভির এক্সক্লুসিভ সিরিজ অসুর এক রক্ষ রাক্ষস। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডোডো টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডোডো টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।